এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্টের চিত্রকূট নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু ঘটনাটা সবার চোখের সামনে এসেছিল 2020 সালে। ঘটনাটা উত্তরপ্রদেশের এই বান্দা ডিস্ট্রিক্টের চিত্রকূট এরিয়াতে সেচ দপ্তরের একজন ইঞ্জিনিয়ার, একজন আইডিয়াল জেন্টলম্যান, যার নাম ছিল রাম ভবন, আর তার যে স্ত্রী ছিলেন একজন হাউসওয়াইফ, কিন্তু আশেপাশের লোকজন, প্রতিবেশী সবাই তাকে একজন খুব ভালো মনের মহিলা বলেই জানত। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রতিবেশীদের সাথে খুব ভালো করে কথা বলতো, হেসে কথা বলতো, খুব ভালো ছিল তাদের ব্যবহার। বিশেষ করে প্রতিবেশীদের যে ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা স্যান্টা ক্লজ আঙ্কাল বলে ডাকতো রাম ভবনকে। রাম ভবন তাদের ভালোবাসতেন, সময় সময় তাদের খেলনা, চকলেট ইত্যাদি কিনে দিতেন। শুধু তাই নয়, রাম ভবনের বাড়িতে বিভিন্ন রকম ভিডিও গেম, বিভিন্ন রকম সফট টয়েস থেকে শুরু করে গাড়ি ঘোড়া, নানা রকম খেলনা, উন্নত মানের খেলনা। সেই সময় মানে 2010 সালে তো টেকনোলজি এত উন্নত ছিল না, তাও তার কাছে কিন্তু দামি দামি খুব ভালো ভালো ভিডিও গেমের ব্যবস্থা সবকিছুই তার কাছে ছিল। তার বাড়ির যে ড্রয়িং রুম, 2020 সালে তার বাড়ির যে ড্রয়িং রুমটা দেখা গেছিল, সেই পুরো ড্রয়িং রুমের দেওয়ালটা নানা রকম কার্টুন ক্যারেক্টারের স্টিকার দিয়ে সাজানো। সুন্দর একটা এলইডি টিভি, তাতে ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য কার্টুন দেখার। যখনই বাচ্চারা সময় পেত, ছুটে তাদের বাড়িতে আসতো, এসে তারা সময় কাটাতো, টিভি দেখতো। আর সেই ভদ্রলোক সুযোগ পেলেই বাচ্চাদের সাথে বসে সেই অনুষ্ঠানগুলো দেখতেন, এনজয় করতেন, বাচ্চাদের সাথে খেলতেন, নিজের ফোন দিতেন খেলার জন্য, ভিডিও গেম খেলতেন তাদের সাথে। বাচ্চারা তাকে খুব ভালোবাসতো, এমনকি তার স্ত্রী সবসময় বাচ্চাদেরকে ভালো ভালো চকলেট দিতেন। বাচ্চারা তার বাড়িতে যেতে পছন্দ করত। আর অন্যদিকে প্রতিবেশীদের মনে হতো যে রোদে রাস্তায় বাচ্চারা ঘোরার থেকে দুজন স্বামী স্ত্রী শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের বাড়িতে গিয়ে যদি বাচ্চারা সময় কাটায়, তাদের সাথে টিভি দেখে, গেম খেলে, অনেকটাই সুরক্ষিত থাকবে বাচ্চারা। তাদের বাড়িতে যখন বাচ্চারা যেত, মা বাবারাও কিন্তু একদম নিশ্চিন্তে নিজেদের কাজে মন দিতে পারত। এইভাবেই চলছিল, সব ঠিকঠাক চলছিল। আরো একটা ব্যাপার যেটা এই পর্যন্ত বলা হয়নি, এই যে দুজন স্বামী স্ত্রী, এদের নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না। পাড়ার লোকজনেরা আফসোস করতো যে এদের কিন্তু একটা নিজস্ব সন্তান অবশ্যই হওয়া উচিত ছিল। ভগবান সত্যিই তাদের সাথে খুব অন্যায় করেছেন, তাদের কোনো নিজের সন্তান নেই বলেই তারা আশেপাশের প্রতিবেশীদের বাচ্চাকে এতটা করে ভালোবাসত। 17ই নভেম্বর 2020 ভোরবেলায় 4টের সময় সিবিআই টিম তার বাড়িতে এসে পৌঁছায়। তার কারণ হচ্ছে, ইন্টারপোলের ফাইলে এই ভদ্রলোকের নাম আছে, এই ভদ্রলোকের ইমেল আইডি, ফোন নাম্বারটা আছে। এই ভদ্রলোককে সেখান থেকে ধরার, অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এর কর্মীরা এসে পুরো বাড়িটাকে খুব ভালো করে সার্চ করছিল। তারা কোথাও তেমন করে কিছু দেখতে পায়নি। ড্রয়িং রুমে বাচ্চাদের জন্য খুব সুব্যবস্থা দেখেছিল। তারপরে দেখেছিল একটা কাঠের মোটা দরজা, যেটা বন্ধ করা ছিল, যেটাকে খুলতে বলা হয়েছিল এই বাড়ির হাজবেন্ড আর ওয়াইফকে। তাদের ইচ্ছা ছিল না, কিন্তু সিবিআই টিমের অর্ডার ছিল, খুলতে হয়েছিল। সেখানে ঢুকে টিম দেখে একদম অন্ধকার একটা ঘর, কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইট অন করলে দেখা যায় যে প্রত্যেকটা জানলাকে প্লাইউড লাগিয়ে সিল করে দেওয়া হয়েছে, তার উপরে মোটা মোটা কালো রঙের পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে। পুরো রুমটা অন্ধকার, দেখে কিন্তু মনে হলো ঠিক যেন একটা স্টুডিও। 3খানা ভালো ডিএসএলআর ক্যামেরা লাগানো রয়েছে, ওপর থেকে ঝুলছে, স্টুডিওতে যেমন একটা জোর লাইট লাগানো থাকে
সেই লাইট। সিবিআই টিম কিন্তু আরো খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বাচ্চাদের সফট টয়ের মধ্যে কিছু মেমোরি কার্ড, ড্রেসিং টেবিলে কিছু পেন ড্রাইভ, আর পাওয়া যায় ভদ্রলোকের দুখানা ল্যাপটপ। সেই ল্যাপটপ থেকে বিভিন্ন ফোল্ডার উদ্ধার করতে অভিজ্ঞ মানুষদের সময় লেগেছিল কয়েক সপ্তাহ। সেখান থেকে বেরোয় অসংখ্য ফোল্ডার। খুব সহজ ভাষায় যদি বলি, ভদ্রলোকের ওই ল্যাপটপ থেকে পাওয়া যায় অসংখ্য এমন ভিডিও যেগুলো ছিল আপত্তিজনক। ভদ্রলোক একটা অবৈধ ব্যবসা করছিলেন 10 বছর ধরে, কোটি কোটি টাকা ইনকাম করছিলেন। 47খানা দেশ, যার মধ্যে আমেরিকা, ব্রাজিল, আফগানিস্তান, চীন, এই সমস্ত দেশ জড়িয়ে রয়েছে। ভদ্রলোক ওই শিশুদের সঙ্গে এমন কিছু নোংরা ভিডিও তৈরি করতেন যেগুলো তিনি বিদেশি বাজারে বিক্রি করতেন, চড়া দামে বিক্রি করতেন। কিভাবে ভদ্রলোক এই ধরনের একটা ব্যবসা শুরু করেছিলেন, তার উত্তরে ভদ্রলোক সিবিআই টিমের জিজ্ঞাসাবাদে বলেছিল যে হঠাৎ করেই একদিন তিনি কৌতূহল বশত নিজের ল্যাপটপে কিছু একটা দেখছিলেন। দেখতে দেখতে তিনি জানতে পেরেছিলেন ডার্ক ওয়েব সাইটের ব্যাপারে, যেখানে এই ধরনের আপত্তিজনক ভিডিও খুব ডিমান্ড রয়েছে। আপত্তিজনক বলতে শিশুদের সাথে ভিডিও, যেগুলো বড় অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন দেশ থেকে কিনে নেওয়া হয়। তখনই তার মাথায় আসে একটা প্ল্যান। তিনি কাজ শুরু করেছিলেন। প্রথম থেকে প্ল্যানিং করে তিনি আশেপাশের বাচ্চাদেরকে ট্র্যাপে ফেলেছিলেন, বন্ধুত্ব করেছিলেন, কথা বলেছিলেন, কখনো 50 টাকা, কখনো 100 টাকা হাতে দিয়েছিলেন, কখনো দামি দামি চকলেট দিয়েছিলেন, কখনো নিজের ঘড়ি দিয়েছিলেন, কখনো মোবাইল দিয়েছিলেন খেলতে। সেই সময় কিন্তু সবার হাতে হাতে এত মোবাইল থাকতো না। বিশেষ করে যে গরিব বর্গের ছেলে মেয়ে, তাদেরকে তিনি টার্গেট করতেন, কারণ তাদের কাছে অভাব ছিল। সেই জন্য তিনি তাদের হাতে নিজের ফোনটা দিয়ে বা একটা নতুন ঘড়ি কিনে দেবো এই সমস্ত কথা বলে তাদেরকে ডেকে নিয়ে নিজের বাড়িতে, নিজের ওই যে স্টুডিও রুম, সেখানে ওই ধরনের নোংরা কাজ কারবার করে ভিডিও তৈরি করতেন। তারপর ইন্টারন্যাশনাল মার্কেটে সেগুলোকে বিক্রি করতেন। তিনি যখন ভিডিও তৈরি করতেন তখন স্ত্রী এই ফটোগুলো নেওয়ার কাজ করত, আর কখনো তার স্ত্রী ভিডিও তৈরি করত, তখন তিনি হতেন ফটোগ্রাফার। ভদ্রলোক কিন্তু কোনো ছিচকে চোর ছিলেন না। তিনি কম্পিউটারের ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ ছিলেন। প্রযুক্তি সম্বন্ধে তার যে অহংকার, তিনি সব জানেন, ডিজিটাল বিষয়ে তিনি এক্সপার্ট, এই যে অহংকার কিন্তু তার কাল হয়েছিল। তিনি সব সময় নিজের স্ত্রীর সাথে মিলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করেছিলেন। আশেপাশের লোকজনরা অবাক হয়ে গেছিল যখন তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা সবাই নিজেদের নিজেদের বাচ্চাদের জন্য চিন্তিত হয়েছিল। তারা কিন্তু এর আগে কখনো সন্দেহ করেনি। তারা সব সময় এই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে নিজেদের বাচ্চাদের মা বাবার মতোই এটাই ভেবেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে ভদ্রলোক আর ভদ্রমহিলা কয়েকশো বাচ্চাদের মা বাবার মতো হয়ে উঠেছিলেন। আশেপাশের লোকজনেরা এই জন্যই তাদেরকে আরো বেশি সম্মান করত। কিন্তু তাদের আসল চেহারাটা এইভাবেই সবার সামনে এসেছিল। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ চলছিল। ভদ্রলোক যা যা করেছেন এই পর্যন্ত, কিভাবে তিনি এই ব্যবসায় এসেছেন, সবটাই বলেছিলেন। কৌতূহলবশত চেক করতে গিয়ে যে ব্যাপারটা জানতে পেরেছিলেন যে ছোট ছোট শিশুদের সাথে এই ধরনের নোংরা ভিডিও যদি তিনি ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে পারেন, তাহলে এগুলোর আকাশ ছোঁয়া দাম আছে। তারপর থেকেই তিনি বিভিন্ন রকমভাবে প্ল্যানিং করে নিজের বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো যাতে চলে আসে, বারবার চলে আসে, সেই চেষ্টা করতে শুরু করেন। তিনি কোনো রকমের লোভ দেখিয়ে, নানা রকম খেলনা দিয়ে সেই ছোট ছোট শিশুর সাথে এই ঘটনা ঘটিয়েছিলেন। কখনো কখনো দরকার পড়লে সেই শিশুদেরকে ঘুমের বা নেশার ওষুধ খাইয়েও তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন।
3 থেকে 16 বছর বয়সের মধ্যে ছিল সেই শিশুদের বয়স। যখন সেই শিশুরা নিজের বাড়ি ফিরে যেত সেই সময় ভদ্রলোক আর ভদ্রমহিলা তাদেরকে দরকার পড়লে ভয়ও দেখিয়ে দিত যে এই ঘটনাগুলো কাউকে যদি গিয়ে বাইরে বলো তাহলে তোমাদের মা তোমাদের বাবাকে মেরে ফেলা হবে, তোমাদের এই ভিডিওগুলো সব জায়গায় দেখিয়ে দেওয়া হবে, বিশেষ করে তোমাদের স্কুলে। এই সমস্ত ঘটনা হওয়ার পর অনেক বাচ্চা তার বাড়িতে আসা ছেড়ে দিত, কিন্তু কখনো মুখ খুলে কাউকে নিজেদের এই ব্যাপারগুলো বলতো না। আর ভদ্রলোক আর ভদ্রমহিলা এই ঘটনা 10 বছর ধরে ঘটিয়ে চলেছিল। তবে কথায় আছে না, অন্যায় খুব বেশি দিন চলে না। যে যত বেশি অন্যায় করবে সে তত মারাত্মকভাবে ধরা পড়বে, এটাই নিয়ম। সেটাই কিন্তু এই দুই স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হয়েছিল। ভিডিও আপলোড করার সময় হয়তো ব্যক্তিগতভাবে তিনি কোনো ভুল করে ফেলেছিলেন বা টেকনিক্যাল কোনো ইস্যু তৈরি হয়েছিল। হঠাৎ করেই ফ্রান্সের লিওন সিটিতে একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তাদের স্ক্রিনের মধ্যে 1 সেকেন্ডের জন্য একটা আইপি অ্যাড্রেস ফ্ল্যাশ হয়ে ওঠে। সেই আইপি অ্যাড্রেস থেকে একটা ইমেল আইডি আর একটা ফোন নাম্বার নিমেষের মধ্যেই, 1 সেকেন্ডের মধ্যেই ওই ফ্ল্যাশ হয়ে যাওয়া আইপি নাম্বার থেকে পুরো যে হিস্ট্রি ছিল ওই ভদ্রলোকের সেগুলো তাদের নজরে এসেছিল। তারা তার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করার পরে দিল্লি সিবিআই দপ্তরে ব্যাপারটা জানিয়েছিল। তারপর থেকে দিল্লি কিন্তু ওয়াচ করছিল এই ভদ্রলোকের ওপর। দিল্লি সিবিআইয়ের টিম তার বাড়িতে যায়, তাদেরকে অ্যারেস্ট করে, তার এই 10 বছরের কৃত্যকর্মের পর্দা ফাঁস করে। আর সিবিআইয়ের এই অপারেশনের নাম রাখা হয়েছিল মেঘ চক্র। তার বাড়ি থেকে পাওয়া গেছিল অসংখ্য পেন ড্রাইভ, কিছু সফট টয়ের মধ্যে কিছু তার ড্রেসিং টেবিলে লুকানো ছিল। হার্ড ড্রাইভের ডেটা রিকভার হচ্ছিল, আর শত শত নিষ্পাপ শিশুর তিনি শৈশব কেড়ে নিয়ে তছনছ করে দিয়েছিলেন, সেটা একে একে বুঝতে পারছিল সিবিআইয়ের টিম। 700খানা পেজের চার্জশিট তৈরি হয়, 74 জন সাক্ষী দেয়, 2 লাখের বেশি অশ্লীল ভিডিও, 1000টার বেশি অশ্লীল ফটোগ্রাফ এগুলো তার বাড়িতে পাওয়া গেছিল। অসংখ্য ফোল্ডারের মধ্যে এগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। 33 জন ভিকটিমকে চিহ্নিত করা হয়, তবে 50-এরও বেশি জন ভিকটিম ছিল। 33 জনকে শনাক্ত করা গেছিল, বাকিদেরকে শনাক্ত করা যায়নি। 2010 থেকে 2020 সাল পর্যন্ত 10 বছরে মোট 10 বার তারা নিজেদের ঘর পাল্টেছিলেন। কেন, কিসের জন্য তারা একই ফ্ল্যাটে খুব বেশি দিন সময় পর্যন্ত থাকতেন না, এই বিষয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ তখন হয়নি। পরবর্তীকালে সব লোকজন বুঝতে পারে কেন ওই স্বামী স্ত্রী বারবার ঘর পাল্টে ফেলতো, এরিয়া পাল্টে ফেলতো, নতুন নতুন বাচ্চাদেরকে নিজেদের ফাঁদে ফেলার জন্য তারা এই রকম কাজ করত। আশেপাশের প্রতিবেশীরা ওই হাজব্যান্ড ওয়াইফকে দেবতুল্য বলে মনে করেছিলেন। তারা কখনোই ভেবে দেখেননি যে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা কখনোই নিজের বাড়ির জানলা খোলে না কেন, বা তারা 1 বছরের বেশি কোনো এরিয়াতে কোনো ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে না কেন। আরও একটা ব্যাপার বলে রাখি, ভদ্রলোক সেচ দপ্তরের একজন ইঞ্জিনিয়ার ছিল, একজন অফিসার ছিল, আগেই বলেছি। তার দপ্তরের কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে গিয়ে তিনি তার যে আরও সহকর্মী তাদের আশেপাশে থাকতে পারতেন, সেই ব্যাপারটা কিন্তু তিনি কখনোই করেননি। তিনি সব সময় অন্য একটা আলাদা এরিয়াতে গিয়ে ভাড়ায় বাড়ি নিয়ে থেকেছেন। তার জয়েন্ট ফ্যামিলি কাছাকাছি তার বাড়ি ছিল, সেখানে তার পুরো ফ্যামিলি ছিল, তাদের কাছেও তিনি কখনো গিয়ে থাকবেন এমনটা উৎসাহ দেখাননি। তিনি একা নিজের স্ত্রীকে নিয়ে অন্য কোথাও দূরে থাকতেই ভালোবাসতেন, আর প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব ভালো রাখতেন, বিশেষ করে প্রতিবেশীদের যে ছোট ছোট বাচ্চা তাদের সাথে।
কেস কিন্তু চলছিল। হঠাৎ করে দুর্গাবতী বলে যে আমি এইসব ব্যাপারে কিছু জানি না, হাজবেন্ডের সঙ্গে আমার একদম সম্পর্ক ভালো না, হাজবেন্ড জোর করে নিজের সাথে আমার নামটাও এই নোংরা ব্যাপারটাতে জড়িয়ে ফেলছে, তার সাথে আমি কিন্তু এই কুকর্মতে একদম যুক্ত নয়। প্রথম দিকে যখন প্রাথমিক শুনানি চলছিল সেই সময় কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণ ছিল না, ঠিকমতো কোনো ভিকটিমকেই খুঁজে বের করা যায়নি। তখন দুর্গাবতীকে জামিন দেওয়া হয়েছিল লোয়ার কোর্ট থেকে। দুর্গাবতী কিন্তু তারপরে বহাল তবিয়তে ঘোরাঘুরি শুরু করে দিয়েছিল। 2023-এর জুনে আবারও এই কেসটার শুনানি শুরু হয়। তখন ব্যাকগ্রাউন্ড দেখে, ঘরের আসবাবপত্র দেখে, ছোট ছোট বাচ্চাদের পোশাক দেখে ধীরে 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 ব্যাপারগুলো আবার স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে কিছু কিছু বাচ্চাদেরকে শনাক্ত করা যায়, তাদেরকে ডেকে নিয়ে তাদের বয়ান হয় বিচারকের সামনে। সেই ছোট ছোট বাচ্চারা যে বয়ান দিয়েছিল শুনে বিচারক অবাক হয়েছিলেন। বিচারক শুধু নয়, আশেপাশে যারা যারা সেই সময় উপস্থিত ছিল সবাই অবাক হয়েছিলেন। কিছু কিছু বাচ্চারা তখনও মেন্টাল ট্রমার মধ্যে ছিল। সেই বাচ্চাদের ট্রমা কাটিয়ে ওঠাবার জন্য মনোরোগ বিশেষজ্ঞ আর সব সময় মহিলা পুলিশ ইন্সপেক্টরকে এই কাজগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ তারা মিষ্টি ভাষায় বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাদের কাছে জিজ্ঞাসাবাদ করছিল, সব তথ্য জোগাড় করছিল। 8 বছরের ছোট্ট একজন শিশু, একজন এই ঘটনার ভিকটিম, যে বিচারক প্রদীপ কুমার মিশ্রার কাছে বয়ান দিয়েছিল। তার জবানবন্দিতে সে বলেছিল যে যখন ওই আঙ্কেল, স্যান্টা ক্লজ আঙ্কেল তার সাথে নোংরা আচরণ করত, যখন তাকে কষ্ট দিত, ব্যথা দিত, সেই সময় তার স্ত্রী দুর্গাবতী পাশেই বসে থাকতেন। তিনি যে বলেছিলেন তিনি জানেন না, এটা মিথ্যা কথা। আরও একটা কথা সেই বাচ্চাটা বলেছে, সে বলেছে যখন ওই বাড়ি থেকে আমি বেরিয়ে চলে আসতাম তখন ওই আন্টি আমাদেরকে চকলেট দিত আর বলতো বাড়িতে কাউকে বললে বাড়ির লোকজনেদেরকে মেরে ফেলা হবে। এই ব্যাপারটা জানার পরে বিচারক বুঝতে পারেন যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই এই ব্যাপারের সাথে সমানভাবে যুক্ত। তার স্ত্রী এলাহাবাদ কোর্ট থেকে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে জামিন পেয়ে গেছিলেন, যেটা কিন্তু একটা বড় ভুল হয়েছিল কোর্টের। 3 বছর বিচার শুনানি চলেছিল। 20 ফেব্রুয়ারি 2026 বিচারক নিজের বিচার শুনিয়েছিলেন, সাজা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন এই যে দম্পতি, এরা কিন্তু হঠাৎই কোনো অপরাধ করে ফেলেছে এমনটা নয়, এরা প্ল্যানিং করে বুঝে সুঝে এই ঘটনাগুলো ঘটিয়েছে। ভদ্রলোক ভীষণভাবে সাবধান হয়ে এই কাজগুলো করেছে, যাতে কখনোই তার যেই কাজ কারোর সামনে না চলে আসে। তিনি এমনভাবে নিজের সিস্টেমটা তৈরি করেছিলেন যাতে ভুল পাসওয়ার্ড দিয়ে যদি সেটাকে খুলতে যাওয়া যায় তাহলে কিন্তু সব ভিডিওগুলোই ডিলিট হয়ে যাবে, এরকম ব্যবস্থাও তিনি করেছিলেন। কিন্তু খুব বেশি দিন অপরাধ কাজ চলে না, চলতে পারে না। আমাদের নেচার সেটাকে নিজে এসেই বন্ধ করার একটা ব্যবস্থা করে, এরকম আমি মনে করি। তো যাই হোক, কোনো না কোনোভাবে অপরাধ করলে সেই অপরাধ সবার সামনে আসবেই, সেটাই কিন্তু এই ক্ষেত্রে হয়েছিল। এত বুঝে সুঝে সাবধানে কাজ করার পর টেকনোলজির একজন এক্সপার্ট মানুষ তিনিও কিন্তু ছোট্ট একটা ভুল কখন করেছেন তিনি নিজেও জানেন না, কিন্তু ভুলটা হয়েছিল। সবার সামনে তার এই অপরাধ, তার একটু একটু করে তৈরি করা পাপের সাম্রাজ্য হঠাৎ করেই কিন্তু সব ভেঙে তছনছ হয়ে গেছিল। 50-এরও বেশি ভিকটিম, তবে 33 জনকে শনাক্ত করা হয়েছিল। কোর্ট থেকে এই দুই হাজবেন্ড ওয়াইফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ইন্ডিয়াতে আজকাল মৃত্যুদণ্ড সাধারণত হয় না,
সেই জন্য হয়তো মৃত্যুদণ্ড হবে না, তবে আজীবন কারাদণ্ড অবশ্যই হবে। বিচারক বলেছেন যে এই যেরকম অপরাধী, এদের সংশোধন হওয়ার কোনো চান্স নেই, সেই জন্য এদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। আর তাদের যে সম্পত্তি, সেগুলো সিজ করার পরে যে টাকা আসবে, সেই টাকা থেকে প্রত্যেকটা ভিকটিমকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এমনটাই কোর্টের আদেশ। তবে ওই ছোট ছোট শিশুদের সাথে ওই ভদ্রলোক আর তার স্ত্রী যে ঘটনা ঘটিয়েছে, আজীবন তার ক্ষত তাদের মনের মধ্যে, তাদের শরীরের মধ্যে থেকে যাবে। যত বড়ই ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হোক, সেই ক্ষতির কোনোদিন পূরণ হয় না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সব সময় নিজেদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা কখন কোথায় কাদের সঙ্গে সময় কাটাচ্ছে খোঁজ রাখবেন। খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন।